নেতা যদি নেতার মতন হয় তাহলে অবশ্যই তার কথাও কিন্তু তার অধীনস্থরা শোনে। দীর্ঘদিন মুসলিম শাসক হিসেবে আবির্ভূত ছিলেন বা মুসলিম সাম্রাজ্যের অধিপতি হিসেবে আবির্ভূত হয়েছিলেন এই তুরস্ক। তবে তাদের খেলাফতের অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকে দীর্ঘ 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তুরস্ক তাদের নিজেদের যে হারানো গৌরব ও ঐতিহ্য সেটা ফিরে পাওয়ার জন্য তারা নিজেদের ভিতরে সংগ্রামে লিপ্ত ছিল। তবে রিসেপ তাইপ এরদোগান এমন একজন নাম বা এমন একটি নাম, এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতায় আসার পর আবার সেই পুরনো ঐতিহ্য বা হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার চ্যালেঞ্জে অনেকটাই তুরস্ককে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধের বিষয়ে নরেন্দ্র মোদী যেভাবে প্রকাশ্যে আফগানিস্তানকে সমর্থন দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিদের লেলিয়ে দিয়েছিল, ঠিক সেই জায়গায় আবার তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান এবং পাকিস্তান তারা নিজেদের ভিতরে একটা স্থায়ী শান্তি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আর এটাকেই কিন্তু ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভারত এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, নরেন্দ্র মোদী এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নরেন্দ্র মোদী চাই যেভাবেই হোক আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে এই যুদ্ধটা যেন অব্যাহত থাকে, কেননা সে জানে যে এখানে দক্ষিণ এশিয়ার রাজনীতিটা অত্যন্ত জটিল একটি বিষয়। যেমন এখানে যদি আমরা দেখি তাহলে পাকিস্তানের শত্রু এই মুহূর্তে ভারত এবং আফগানিস্তান, আবার পাকিস্তানের বন্ধু চীন। ভারতের শত্রু চীন, আবার ভারতের বন্ধু এই মুহূর্তে আফগানিস্তান। তবে এখানে দেখেন আফগানিস্তানে কিন্তু বিনিয়োগ করেছে চীন, অর্থাৎ আফগানিস্তানের এই মুহূর্তে শত শত কোটি ডলারের যে বিনিয়োগ আফগানিস্তানের গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক অবকাঠামো উন্নয়নে, এমনকি খাল খনন কর্মসূচি, প্রতিটা ক্ষেত্রে, কৃষিতে, সকল ক্ষেত্রে যে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি এটার পেছনে কিন্তু চীনের ভূমিকা। অর্থাৎ চীন যদি বিনিয়োগ না করতে তাহলে আজকের আফগানিস্তান, এই তালিবান শাসিত আফগানিস্তান এত দ্রুত এতটা অর্থনৈতিকভাবে তারা সামনের দিকে এগিয়ে আসতে সক্ষম হতো না। কিন্তু পাকিস্তানের পরম বন্ধু হওয়ার পরও চীনের সেই বিনিয়োগের উপরেই পাকিস্তান আবার হামলা করলো আফগানিস্তানে। কাবুলে চীনের একটা বড় বৃহৎ প্রজেক্ট রয়েছে, সেখানে হামলা করে বসলো। এই হামলাটা, এটার মাধ্যমে কি মনে করছেন যে চীনকে পাকিস্তানের সাথে আর বন্ধুত্ব রাখবে? কখনো নয়। চীন অবশ্যই চেষ্টা করবে যে পাকিস্তানকে বা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলো বা পাকিস্তানের যে নিরাপত্তা প্রদান করছিল চীন ভারতের বিরুদ্ধে, সেই জায়গা থেকে নিজেদের সরিয়ে নেবে। আচ্ছা, পাকিস্তানের পেছন থেকে যদি চীন সরে আসে তাহলে পাকিস্তানকে ভারতের সামনে টিকে থাকতে সক্ষম? কখনও টিকে থাকতে সক্ষম না। এমনকি একদিনও টিকে থাকার মতন শক্তি বা সামর্থ্য পাকিস্তানে নেই। অস্ত্রের দিক থেকে শুধুমাত্র যুদ্ধ চলে না, অর্থনৈতিকভাবে কিন্তু আপনাকে শক্তিশালী হতে হয়। যুদ্ধ পরিচালনার জন্য আপনার যে যোগান, সেই যোগানটার একমাত্র যে উৎস সেটা হচ্ছে অর্থ। আর এই যোগানটায় আমরা দেখেছি যে সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধে চীন ঢালাওভাবে পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানকে প্রদান করেছিল, যার কারণে ভারতকে একেবারে নাকানি চুবানি খাইয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ পাকিস্তানের কাছে চরমভাবে মার খেয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী যুদ্ধবিরতিতে রাজি হয় আত্মসমর্পণ করার মাধ্যমে। এবারও আফগানিস্তানে এই নরেন্দ্র মোদী সুচতুর কৌশলে, এমন একটা কৌশলে তিনি অবলম্বন করলেন যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ লাগিয়ে দিল। নরেন্দ্র মোদী চেয়েছিল যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হওয়া মানে চীন পাকিস্তান থেকে তার সাপোর্ট সরিয়ে নিয়ে আফগানিস্তানের দিকে সাপোর্ট করবে, কেননা আফগানিস্তানে তার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন কখনো চাইবে না তার অর্থনীতিতে উপরে কোনো ধরনের কোনো বিপর্যয় নেমে আসুক বা তার বিনিয়োগের উপরে কোনো বিপর্যয় নেমে আসুক। এমন একটা কৌশল অবলম্বন করেছিল আফগানিস্তান, কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের এই কৌশলটা ব্যর্থ হলো। কিভাবে ব্যর্থ হলো? আফগানিস্তানের এই যে যুদ্ধ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা, এই কৌশলের অন্যতম যে টেকনিক হচ্ছে ভারতের ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের যে ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, এই দুইটা প্রদেশকে যেভাবে হোক বিচ্ছিন্নতা মানে পাকিস্তান থেকে স্বাধীন করে ফেলা। ভারতের মূল উদ্দেশ্য পাকিস্তানকে খণ্ড খণ্ড করে ফেলা, যেন পাকিস্তান আরও দুর্বল থেকে দুর্বলতম একটা রাষ্ট্রে পরিণত হয়। যেমন 1971 সালে পূর্ব পাকিস্তানকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশকে পাকিস্তান থেকে তারা বিচ্ছিন্ন করার মাধ্যমে পাকিস্তানের এই অঙ্গটা তারা বিচ্ছিন্ন করেছিল এবং পাকিস্তানের উপরে বাংলাদেশের উপরে তারা নিজেরা যেভাবে চায় সেভাবে তারা বাংলাদেশকে ব্যবহার করতে পেরেছে। যদিও বর্তমান 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশ এখন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের ভিতরে একটা ভারত বিরোধী যে মনোভাব সেটা প্রকট আকার ধারণ করার মাধ্যমে ভারতের অস্তিত্বই বাংলাদেশ থেকে এখন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ভারত এখন বাংলাদেশে আর কোনো প্রভাব বা কোনো ধরনের কোনো প্রতিপত্তি দেখাতে সক্ষম নয়।
তবে পাকিস্তান যদি খণ্ড খণ্ড হয়ে যায় তখন আরও দুর্বল রাষ্ট্রে পরিণত হবে এবং ভারত চায় দক্ষিণ এশিয়ায় তার প্রভুত্ব বজায় রাখতে, তার দাদাগিরি বজায় রাখতে। এই উদ্দেশ্য নিয়েই সে কিন্তু আফগানিস্তানকে ব্যবহার করে, যে বিচ্ছিন্নতাবাদী যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে টিটিপি সহ, তাদেরকে ব্যবহার করে তাদের পেছনে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহায়তা করে পাকিস্তানের ভিতরে একটা বিচ্ছিন্নতা সবসময় লাগিয়ে রেখেছে। তবে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু এখনও শেষ হতো না যদি তুরস্ক এবং কাতার সময় মতন হাজির না হতো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান তিনি পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে একটা টেবিলে বসালেন এবং জরুরিভাবে তাদেরকে সমঝোতায় আসতে বাধ্য করলেন এবং শেষ পর্যন্ত এই দুই রাষ্ট্র নিজেদের ভিতরে সমস্ত মনোমালিন্য ভুলে, সমস্ত দ্বন্দ্ব সংঘাত ভুলে তারা এক টেবিলে বসে তারা হাতে হাত মিলিয়ে একসাথে থাকার পণ করলেন। তো প্রিয় দর্শক, এমন একজন নেতার কারণেই তো বিশ্ব এতদিন বিচ্ছিন্ন হয়েছিল। মুসলিম বিশ্ব বিশেষ করে খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে, হিন্দুদের কাছে তারা মার খেয়েছে। তবে এখন এই রিসেপ তাইয়িপ এরদোগান তিনি সব কপটে হাজির হয়েছেন এবং তিনি আবির্ভূত হওয়ার মাধ্যমে মুসলিম বিশ্বকে, আর যাই হোক, একের পর এক যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি যেভাবে ত্রাতা হিসেবে হাজির হচ্ছেন, সত্যি এটা প্রশংসার দাবিদার। আপনাদের কি মনে হয় তুরস্কের ভূমিকা আসলে কি প্রশংসার দাবিদার? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।